প্রিয় শিক্ষার্থীরা, রিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের আজকের অনলাইন জুম ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি নজমুন আরা বেগম। আজ পড়াবো বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এর শেষ আলোচ্য বিষয়। চিত্রগুলো লক্ষ্য করো এবং প্রশ্নের উত্তর দিবে। এই প্রাণীগুলো কোন কোন পরিবেশে বাস করে বলতে পারবে কেউ? কোনটি মরুভূমিতে, তারপর আকাশে, মাটিতে, তাই না? জি ম্যাম। গ্রুপ ক এবং গ্রুপ খ এর মধ্যে পার্থক্য বলতে পারবে? প্রধান পার্থক্যটি? একজন অমেরুদণ্ডী আরেকজন মেরুদণ্ডী। গ্রুপ ক এর প্রাণীগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী এবং গ্রুপ খ এর প্রাণীগুলো অমেরুদণ্ডী। গঠনগত দিক থেকে কোন গ্রুপের প্রাণীর শরীর বেশি শক্ত এবং কেন? গ্রুপ ক। গ্রুপ ক। কেন? গ্রুপ মেরুদণ্ড প্রাণী। হ্যাঁ, মেরুদণ্ড রয়েছে, এই কারণে এদের একটি শক্ত কাঠামো রয়েছে। এখানে চিত্রগুলো দেখো, এই সবগুলো প্রাণী মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? সবগুলো প্রাণী মেরুদণ্ডী। দেখো, কাকের মেরুদণ্ড রয়েছে, ক্যাঙ্গারু রয়েছে, ঘোড়ার রয়েছে, তারপর হাঁস, এদেরও মেরুদণ্ড রয়েছে। এই ছবিগুলো দেখো, প্রথমটি হচ্ছে শার্ক জাতীয় মাছ, এটি রুই মাছ, এটি টিয়া পাখি, এটি হচ্ছে সাপ। এগুলো মেরুদণ্ডী প্রাণী। এর অপর নাম হচ্ছে কর্ডেট। এগুলো হচ্ছে কর্ডাটা বা মেরুদণ্ডী প্রাণী। আর এখানে কিছু ছবি দেওয়া আছে। মৎস্যকুল, সরীসৃপ এবং পক্ষীকুল এর অন্তর্ভুক্ত কি কি হতে পারে? প্রথমে কবুতর হবে পক্ষীকুলে, তারপর মাছ মৎস্যকুল, সাপ সরীসৃপ, মাছ মৎস্যকুল ও পাখি পক্ষীকুল। এই যে ভাগ করা হয়েছে, এই প্রাণীগুলোকে কিভাবে চিনবে? ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম, সাপের তো মেরুদণ্ড নাই মনে হয়, তাহলে সাপ কেন করবে? আছে, না, সাপের মেরুদণ্ড আছে। আছে। এই প্রাণীগুলোকে কিভাবে চেনা যায়? চেনা যাওয়ার উপায় হচ্ছে শ্রেণীবিন্যাস। গত ক্লাসে আলোচনা করেছিলাম শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিচিত্র এই প্রাণী জগতের যত প্রাণী আছে সবগুলিকে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় ভাগ করা হয়েছে। তাহলে আমাদের আজকের পাঠ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এই পাঠের অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আজ আমি ব্যাখ্যা করব সেগুলো হলো কর্ডাটা বা মেরুদণ্ডী পর্বের প্রাণীদের স্বভাব ও বাসস্থান, কর্ডাটা পর্বের উপপর্বগুলো, নাম, মেরুদণ্ডী প্রাণীদের শ্রেণীবিন্যাস এবং জীবজগতে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা ব্যাখ্যা। এখানে কিছু প্রাণীর ছবি দেওয়া আছে। কোন প্রাণী কোন পরিবেশে বাস করে? প্রথমটি দেখো, একটি গরুর ছবি দেওয়া আছে, এটি স্থলে থাকে। ব্যাং জল এবং স্থল দুদিকেই থাকে, উভচর। তারপর দেওয়া আছে শ্বেত ভল্লুক, কোথায় থাকে? পানিতে বা বরফে।
বরফ। ম্যাম পানিতে বা বরফে। মেরু অঞ্চলে, উত্তর মেরু দক্ষিণ মেরু একটু শীতের, মানে যেখানে বরফ আচ্ছাদিত, সে জায়গায় শ্বেত ভল্লুক পাওয়া যাবে। মাছ, ইলিশ মাছ সমুদ্রে পানিতে। থাকে, ম্যাম আর পানিতে। অন্যান্য মাছ পানিতে থাকে। দোয়েল পাখি, এটা পাখি জাতীয়, সুতরাং এটা কোথায় থাকবে? আছে আছে গাছে। আকাশে উড়ে। আকাশে উড়ে গাছে বসবাস করে। তারপর কাঠবিড়ালি, এটি গাছে থাকে এবং গাছে। হ্যাঁ, উট, উট কোথায় মরুভূমি। থাকে? মরুভূমিতে। মরুভূমি। ধন্যবাদ সবাইকে। এখানে চিত্রগুলো খেয়াল করো এবং প্রশ্নগুলোর উত্তর দিবে। চিত্র ক ও খ, মেরুদণ্ডী না অমেরুদণ্ডী প্রাণী? দুইটাই মেরুদণ্ডী। দুটি মেরুদণ্ডী। মেরুদণ্ড। ম্যাম মেরুতে। এরা ক এবং খ জলে না স্থলে বসবাস করে? ক স্থলে, খ জলে। ম্যাম কো বা করে। হ্যাঁ, আর ধন্যবাদ। খ জল। এই চিত্রগুলো দেখো, ক এবং খ, এগুলো মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? মেরুদণ্ডী। ম্যাম মেরুদণ্ডী। মেরুদণ্ডী প্রাণী। এই দুটো ক থাকে কোথায় একটু আগে বলেছিলাম? গাছে। ম্যাম গাছে। আর আর গাছে। খ থাকে খ মরুভূমিতে। মরুভূমিতে। ধন্যবাদ সবাইকে। এভাবে মেরুদণ্ডী প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে, যেমন স্থলচর, জলচর, বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী ও ক্ষেত্র। কর্ডাটার স্বভাব ও বাসস্থান। এরা মেরুদণ্ডী প্রাণী এবং এই প্রাণীরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে, যেমন স্থলে, জলে, বৃক্ষে, মরুভূমিতে, মেরু অঞ্চলে, গুহায় এবং ক্ষেত্র অর্থাৎ আকাশে। কর্ডাটার কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমটি দেখো, লার্ভা দশায় দেহে নমনীয় রড আকৃতির অঙ্গ দেখা যায়। কখন? লার্ভা অবস্থায়, তারপরে থাকবে না। আর দ্বিতীয়টি হলো সারা জীবন দেহে নমনীয় রড আকৃতির অঙ্গ দেখা যায়। ভ্রূণীয় দশায় দেহে নমনীয় রড আকৃতির অঙ্গ, পরে শক্ত কাঠামো অবস্থায় দেখা যায়। এই নমনীয় রড আকৃতির অঙ্গটি নটোকর্ড নামে পরিচিত, যা পরে মেরুদণ্ডে পরিণত হতে পারে। প্রশ্ন আসে, নটোকর্ড কি? ভ্রূণীয় দশায় দেহে নমনীয় রড আকৃতির অঙ্গ, পরে শক্ত কাঠামো অবস্থায় দেখা যায়। এই নমনীয় রড আকৃতির অঙ্গটি হচ্ছে নটোকর্ড, যা পরে মেরুদণ্ডে পরিণত হতে পারে। কর্ডাটা পর্বের প্রাণীদের নটোকর্ডের উপর ভিত্তি করে নিম্নোক্ত উপপর্বে ভাগ করা যায়। অর্থাৎ নটোকর্ডটি লার্ভা অবস্থায় থাকে না সারা জীবনই থাকে, এর উপর নির্ভর করে। একটি হচ্ছে ইউরোকর্ডাটা উপপর্ব, তারপর সেফালোকর্ডাটা উপপর্ব এবং ভার্টিব্রাটা উপপর্ব। ইউরোকর্ডাটা, এদের প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র, ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা অবস্থায় এদের লেজে নটোকর্ড থাকে। এটি কিসের বৈশিষ্ট্য? ইউরোকর্ডাটা উপপর্বের বৈশিষ্ট্য। উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। দ্বিতীয় উপপর্বটি হচ্ছে সেফালোকর্ডাটা। সারা জীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, দেখতে মাছের মতো। উদাহরণ হচ্ছে ব্রাঙ্কিওস্টোমাটা। তৃতীয় উপপর্বটি হচ্ছে ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত, যেমন বাঘ, ব্যাঙ, কুমির। গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে এই ভার্টিব্রাটা উপপর্ব
অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীদেরকে 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শ্রেণীগুলো হলো সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর বা অ্যামফিবিয়া, সরীসৃপ বা রেপ্টাইলিয়া, পক্ষীকুল বা এথিস এবং স্তন্যপায়ী বা ম্যামালিয়া। প্রথমটির বৈশিষ্ট্য দেখি। দেহ লম্বাটে, মুখ ছিদ্র, গোলাকার এবং চোয়ালবিহীন। চোয়াল থাকে না, আমাদের মুখের উপরে এবং নিচে দুটো চোয়াল রয়েছে, এ ধরনের কোনো চোয়াল থাকে না। এদের দেহে আঁশ বা যুগ্ম পাখনা অনুপস্থিত। এরা শ্বাস নেয় ফুলকা ছিদ্রের সাহায্যে। এই শ্রেণীটি হচ্ছে সাইক্লোস্টোমাটা। উদাহরণ হচ্ছে প্যাট্রোমাইজন। দ্বিতীয় শ্রেণীটি হচ্ছে তরুণাস্থিময় মাছ বা কন্ড্রিকথিস। শার্ক জাতীয় মাছ দেখানো হয়েছে, এর কঙ্কাল তরুণাস্থিময়। তরুণাস্থি কথাটা কি তোমাদের পরিচিত? না ম্যাম। না ম্যাম। আচ্ছা, অস্থি। অস্থি হচ্ছে হাড়। আমাদের হাত বা পায়ের ভিতরে যে হাড় আছে এগুলো হচ্ছে অস্থি, শক্ত হাড়। আর তরুণাস্থি হচ্ছে নরম হাড়। আমাদের নাকের অগ্রভাগ, কানের যে পিনা, এখানে কি হাড়গুলোকে আমরা একটু বাঁকা করতে পারি, নরম। এগুলো হচ্ছে তরুণাস্থি। এই যে কন্ড্রিকথিস জাতীয় যে শ্রেণীটি, এদের কঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ হাড়গুলো শক্ত নয়, নমনীয়। দেহে প্লাকয়েড আইস বিদ্যমান। নিচে দেখো প্লাকয়েড আইসের একটি ছবি দেওয়া আছে। এ ধরনের আইস থাকবে। মাথার চারপাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র থাকে। ডান পাশে শার্ক মাছে একটা লাল বৃত্ত চিহ্নিত যে অংশ দেখানো হয়েছে, এখানে লম্বা লম্বা দাগগুলো, এগুলো হচ্ছে ফুলকা ছিদ্র। এদের কোনো কানকো থাকে না। তৃতীয় শ্রেণীটি হচ্ছে অস্থিময় মাছ বা অস্টিকথিস। এদের কঙ্কাল অস্থিময়, মানে শক্ত হাড়। এ ধরনের মাছের যে কাঁটা, প্রধান কাঁটা, এগুলো দেখবে বেশ শক্ত। দেহে সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড আইস দ্বারা আবৃত। নিচে ছবি দেওয়া আছে সাইক্লয়েড আইসের, গ্যানয়েড আইস এবং টিনয়েড আইস। মাথার চারপাশে 4 জোড়া ফুলকা ছিদ্র থাকে এবং কানকো থাকে। উদাহরণ ইলিশ মাছ, রুই মাছ, তারপর এই যে পুঁটি মাছ, কই মাছ, এ ধরনের সবগুলো মাছই হচ্ছে অস্টিকথিস শ্রেণীতে পড়বে। এরপর উভচর বা অ্যামফিবিয়া। এর বৈশিষ্ট্য হচ্ছে দেহত্বক আঁশবিহীন। এদের ত্বকে কোনো আঁশ থাকবে না। ত্বক নরম, পাতলা, ভেজা থাকবে এবং গ্রন্থিযুক্ত থাকবে। শীতল রক্তের প্রাণী। এদের রক্ত শীতল, এ কারণে এরা কিন্তু শীতকালে শীতনিদ্রায় চলে যায়, অর্থাৎ ছোট ছোট গর্তের মধ্যে ঢুকে যায়। এরা পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়। এই প্রাণীদেরকে উভচর বলার কারণ কি? এরা ব্যাঙাচি অবস্থায় কোথায় থাকে? পানিতে থাকে এবং পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে থাকে, যেমন কুনু ব্যাঙ, সোনা ব্যাঙ ইত্যাদি। এরপর সরীসৃপ বা রেপ্টাইলিয়া। সরীসৃপ প্রাণী কাদের বলে? যে সকল প্রাণী বুকে ভর দিয়ে চলে তাদেরকে সরীসৃপ প্রাণী বলে। এদের বৈশিষ্ট্য, এরা বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক এবং আঁশযুক্ত, 4 পায়ে 5টি করে নখরযুক্ত। উদাহরণ টিকটিকি। একটু খেয়াল করো, প্রথম যে শ্রেণীগুলো শুরু হয়েছে, শ্রেণী থেকে আস্তে আস্তে এদের বৈশিষ্ট্য কিন্তু ক্রমান্বয়ে পরিবর্তিত হচ্ছে। এরপর পক্ষীকুল বা এভিস।
এদের দেহ পালক দ্বারা আবৃত। কোনো আঁশ, এতক্ষণ আঁশ আসছে বা নাই এই ধরনের কথা বলেছি। এখন দেখবো এই প্রাণীদের দেহ পালক দ্বারা আবৃত। এদের দুটো ডানা থাকে, দুটো পা থাকে এবং একটি চঞ্চু থাকে। চঞ্চু কি বলতে পারবে কেউ? ঠোঁট। ঠোঁট। পক্ষীকুল শ্রেণীর যে প্রাণীগুলো, এদের ঠোঁটগুলো একটি বিশেষ ভাবে রূপান্তরিত হয়ে শক্ত আকার ধারণ করে, এটিকেই বলা হয় চঞ্চু। ফুসফুসের সাথে বায়ুথলি থাকে, এর জন্য এরা সহজে উঠতে পারে। এখন দেখো এদের যে রক্ত, সেটি হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। উদাহরণ দোয়েল পাখি, কাক, কবুতর, কোকিল, ময়না, টিয়া, যত ধরনের পাখি আছে, হাঁস, মুরগি, সবই পক্ষীকুল শ্রেণীর অন্তর্ভুক্ত। সর্বশেষ শ্রেণী স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এদের বৈশিষ্ট্য দেহ লোমে আবৃত। পক্ষীকুলে ছিল দেহ পালকে আবৃত, পালক হয় বড় ধরনের। আর ম্যামালিয়া বা স্তন্যপায়ী প্রাণীদের দেহ লোম দ্বারা আবৃত। তোয়ালে বিভিন্ন ধরনের দাঁত আছে। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ব্যতিক্রম কয়েকটি ছাড়া সবাই বাচ্চা প্রসব করে এবং শিশুরা মাতৃদুগ্ধ পান করে। এগুলো হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য। উদাহরণ রয়্যাল বেঙ্গল টাইগার, মানুষ, তারপরে গরু, ছাগল, উট। উট, হ্যাঁ, সবগুলি হচ্ছে হৃৎপিণ্ড স্তন্যপায়ী। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা মানে কি? স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে। উপরের দুটি হচ্ছে দুটি অলিন্দ, ডান এবং বাম অলিন্দ, আর নিচের দুটি নিলয়, ডান ও বাম নিলয়। তাহলে আমরা কি দেখলাম? মেরুদণ্ডী প্রাণীদের যে উপপর্ব 3টা, এর মধ্যে ভার্টিব্রাটা উপপর্বের 7টি শ্রেণী, যাদের বৈশিষ্ট্য পর্যায়ক্রমে পরিবর্তিত হয়ে স্তন্যপায়ী প্রাণী পর্যন্ত চলে এসেছে। প্রথম দিকের গুলোতে কি ছিল? এরা জলজ ছিল, এদের আঁশ ছিল বা ছিল না। এরপর উভচর, এরপর স্থলজ, এদের মধ্যে আবার বুকে ভর দিয়ে চলে, আকাশে উড়ে, এবং শেষেরটা কি হচ্ছে? এটা হলো লোমে আবৃত, মাতৃদুগ্ধ পান করে, এরকম। একটি প্রাণীকে শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপে এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। ধাপগুলো হচ্ছে, প্রথমটি হচ্ছে জগৎ বা কিংডম। আমাদের কিন্তু দুটো জগৎ, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ। আরেকটি জগৎ রয়েছে অণুজীব জগৎ। আমি যদি এখন প্রাণী জগৎ নিয়ে কথা বলি, তাহলে দ্বিতীয় ধাপ আসবে পর্ব। যেমন প্রাণী জগতের পর্ব কয়টি? পড়িয়েছিলাম 9টি পর্ব। পর্বকে আবার উপপর্বে ভাগ করা যায়। যেমন কয়লাটা পর্ব, এদেরকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। 3 নম্বর ধাপটি হচ্ছে শ্রেণী। যেমন ভার্টিব্রাটা উপপর্বকে আমরা কয়টি শ্রেণীতে পেলাম? 7টি শ্রেণীতে। শ্রেণীর পর আসে বর্গ, বর্গের পরে গোত্র, এরপর গণ, এরপর প্রজাতি। আমাদের বৈজ্ঞানিক নাম লেখার সময় আমরা কোন 2টি ধাপ ব্যবহার করি মনে আছে? গণ ও প্রজাতি। যেমন মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো সেপিয়েন্স। হোমো হচ্ছে গণ অংশ, আর সেপিয়েন্স হচ্ছে প্রজাতি অংশ। তারপর রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থারা টাইগ্রিস। প্যান্থারা হচ্ছে গণ অংশ, টাইগ্রিস হচ্ছে প্রজাতি অংশ। এভাবে সবগুলো ধাপগুলো লিখে মিলিয়ে নিতে হয়। বিচিত্র এই প্রাণী রাজ্যকে কিভাবে চিনতে পারা যায়? কেউ বলতে পারবে? শ্রেণীবিন্যাসের মাধ্যমে। শ্রেণীবিন্যাসের মাধ্যমে। হ্যাঁ, শ্রেণীবিন্যাসের মাধ্যমে। শ্রেণীবিন্যাস দ্বারা এই বিচিত্র প্রাণী জগৎকে আমরা চিনতে পারি। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, প্রথমটি হচ্ছে বিচিত্র প্রাণী রাজ্যকে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে জানা যায়।
নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীদের মধ্যে মিল অমিল নির্ণয় করা যায়। প্রাণীদের বিজ্ঞানসম্মত নামকরণ করা যায়। আহরিত জ্ঞানকে সংক্ষেপে উপস্থাপন এবং সংরক্ষণ করতে শ্রেণীবিন্যাস প্রয়োজন। এখন তোমরা বলতে পারো কিনা, মনে আছে কিনা দেখো, নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী? ম্যাম ব্যাং। ব্যাঙ। ঠিক আছে, তাহলে আমাদের উত্তরটি হবে ব্যাঙ। ইউরোকর্ডাটা উপপর্বের দুইটি বৈশিষ্ট্য কে বলতে পারবে? ম্যাম প্রাকৃতিক অবস্থায় ফুলকারন্দ পৃষ্ঠীয় পাপা স্নায়ু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটকর্ড থাকে। আচ্ছা, প্রাথমিক অবস্থায় ফুলকারন্দ থাকবে আর লার্ভা অবস্থায় লেজে নটকর্ড থাকবে। ধন্যবাদ। নটকর্ড থাকে। এখানে একটি প্রাণীর চিত্র দেওয়া আছে। এই প্রাণীর দুইটি বৈশিষ্ট্য বলতে পারবে? দুইটি বৈশিষ্ট্য। ম্যাম দেহ লোমে আবৃত। বিভিন্ন রকমের গাছ রয়েছে এবং দেহ লোমে আবৃত। হ্যাঁ, এবং কোথায় থাকে? হাড়টা প্রকৃষ্ট থাকে। ম্যাম উষ্ণ রক্তের প্রাণী। হ্যাঁ, হৃৎপিণ্ড চাপ প্রকোষ্ঠ বিশিষ্ট। প্রকৃষ্ট বিশিষ্ট। কোথায় থাকে এই প্রাণীরা? কোথায় থাকে? স্থলে। মরুবাসী। মরুবাসী। অনির্বাণকে মরুভূমিতে, স্থলে। মরুভূমিতে, হ্যাঁ স্থলে থাকে। আচ্ছা, নিচের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোন প্রাণীর নির্ণয় করো? কুমির। এর বৈশিষ্ট্য কোনটি বলো তো? সরীসৃপ। বুকে ভর দিয়ে বুকে চলে। ভর করে চলে। ধন্যবাদ, এটা সরীসৃপ জাতীয়। যদিও এদের হাত পা আছে কিন্তু এরা বুকে ভর দিয়ে চলে। পাখি কি হবে এটা? ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। হ্যাঁ, বায়ুথলি থাকে। থাকায় এদের উপকারিতাটা কি? হতে পারে। উঠতে পারে। খাওয়ার উঠতে পারে বেশি। হ্যাঁ, আর বাকি যে চিত্রটি আছে এই চিত্রটি দেখে বলতে পারবে এটা কিসের চিত্র? লার্ভা। লার্ভা দশায় নটকর্ড বিদ্যমান। না, আমি বলছি এটা কিসের চিত্র? অ্যাক্সিডিয়া। অ্যাসিডিয়া। ধন্যবাদ, অ্যাসিডিয়া। এটা লার্ভা দশায় এদের নটকর্ড বিদ্যমান। ঠিক আছে, বাড়ির কাজগুলো লিখে নাও। ইউরোকর্ডাটা ও ট্রাকোকর্ডাটার মধ্যে তুলনা করো এবং মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীগুলোর নাম, এদের বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। ধন্যবাদ সবাইকে আমার সাথে আজকের জুম ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আশা করি আমাদের এই ক্লাসগুলো তোমাদের উপকারে আসবে এবং সঠিকভাবে নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।